মাংস পচে যাচ্ছে বা টিউমার হয়েছে, এই জন্য কিন্তু আপনার নাক দিয়ে দুর্গন্ধ আসে। দুর্গন্ধের সাথে সাথে অন্যান্য সিমটম হবে, তার নাক দিয়ে রক্ত পড়বে, নাক বন্ধ থাকবে। যদি যারা স্মোক করে তাদের নাকে ক্যান্সার হওয়ার একটা চান্স আছে। আপনি স্মোকিং করেন না, কিন্তু আপনি একজন স্মোকারের সাথে থাকেন, আপনি প্যাসিভ স্মোকার, এই জন্য কিন্তু আপনার হতে পারে। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পডকাস্টে। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য এন্ডোস্কোপিক নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন, এবং একসাথে তিনি গবেষণার কাজেও নিয়োজিত আছেন, যিনি এন্ডোস্কোপিক 2-handed ENT সার্জারির পথিকৃৎ। বাংলাদেশে এই অনবদ্য একটি জার্নি তিনি শুরু করেছেন, এবং একই সাথে নাক কান গলার অপারেশনের প্লাটিলেট রিস ফিব্রিং, যেটাকে PRF, এবং প্লাটিলেট রিস প্লাজমা, যেটাকে ক্লিনিক্যাল ভাষায় আমরা জানি PRP নামে, এই দুটি যে জার্নি এটিরও শুরু করেছেন তিনি। এই দুটি অনবদ্য সংযোজন আমাদের বাংলাদেশের ENT জার্নিতে। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব তার কাছে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হাসান আলী, তাকে আমরা স্বাগত জানাই। ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে আরেকটা বিব্রতকর সমস্যা নিয়ে এবার একটু প্রশ্ন করতে চাই। রোগীরা অনেক ক্ষেত্রে এই সমস্যাটা বলতে চান না, সেটা হচ্ছে নাকে দুর্গন্ধ হওয়া আর কি। অনেক ক্ষেত্রে তারা সাফার করেন, কিন্তু সামাজিকতা বা পারিপার্শ্বিকতার জন্য তারা কারোর সঙ্গে শেয়ারও করেন না, বা ডাক্তারের কাছেও আসতে চান না। আসলে নাকে আসলে দুর্গন্ধ কেন হয়, এটা চিকিৎসা প্রক্রিয়াটা নিয়ে যদি নাকে দুর্গন্ধর আসলে বিভিন্ন কারণ আছে। তার ভিতর বাচ্চাদের যেটা হয়, বাচ্চাদের কোনো বাচ্চা, যে বাচ্চা সাপোজ ওই রকম তার স্বাস্থ্য হেলথ মানে সচেতন না, তাদের যদি নাক দিয়ে দুর্গন্ধ আসে, বা বাচ্চা কথা বলতে পারে না, বা কথা বলতে পারে, হাঁটা চলা শিখছে, স্কুল গোয়িং, 2 থেকে না, আমি বললাম যে 5 বছর পর্যন্ত কোনো বাচ্চা, সে বলতে পারবে না কিন্তু নাকে তার কি হয়েছে। যখন 5 বছর পর্যন্ত কোনো বাচ্চা আমাদের কাছে আসে যে নাক দিয়ে দুর্গন্ধ, হঠাৎ করে এক নাক দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তখন আমরা ধারণা করি সে নাকের ভিতর হয়তো কোনো কিছু ঢুকিয়েছে, যে কোনো ফরেন বডি, খেলার পুঁথি ঢুকাইতে পারে, বা একটা প্লাস্টিকের যে কোনো কিছু ঢুকাইতে পারে, বিভিন্ন ধরনের ভেজিটেবলস, সিমের বেশি, বিভিন্ন টাইপের মটর, বিভিন্ন জিনিসপত্র নাকের ভিতরে ঢুকাইতে পারে। যখন নাকের ভিতর এই জিনিসগুলো ঢুকে, তখন নাকের ভিতরে ইনফেকশন হয়ে নাক দিয়ে দুর্গন্ধ পড়ে, এবং এই দুর্গন্ধ প্রচণ্ড দুর্গন্ধ হয়, এবং এই দুর্গন্ধের সাথে কিন্তু নাক দিয়ে রক্তও পড়ে। আমরা এই ধরনের বাচ্চা যখন আসে, তখন আমরা নাক এক্সামিনেশন করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকের ভিতর আপনার কোনো কিছু পাওয়া যায়, জাস্ট ওইটা বের করে দিলেই কিন্তু বাচ্চারা ভালো হয়ে যায়। ঠিক আছে, বড়দের যদি নাক দিয়ে এরকম দুর্গন্ধ আসে, তাহলে সাইনোসাইটিস একটা কজ। আমি বলেছি নাকের চারপাশে সাইনাস থাকে, এই সাইনাসে যদি ইনফেকশন হয়, ইনফেকশন জমে জমে এখানে দুর্গন্ধ হতে পারে, তখন আমাদের সাইনোসাইটিসের ট্রিটমেন্ট প্রয়োজন হয়, নাক পরিষ্কার করার প্রয়োজন হয়, নাকের ড্রপ, অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক্স, এগুলো প্রয়োজন হয়। যদি এতে ভালো না হয়, সেক্ষেত্রে আমরা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে করতে পারি। নাকের ক্ষয়রোগ বলে একটা রোগ আছে, যেটাকে অ্যাট্রপিক রাইনাইটিস বলে। নাকের ক্ষয়, নাকের ভিতর যে হাড়গুলো আছে, যে শ্লেষ্মা ঝিল্লি আছে, এই জিনিসগুলো আস্তে আস্তে মানে পচে যেতে থাকে। যদি একেবারে আমি আপনাকে লেম্যান টার্মে বলতে চাই, পচে যেতে থাকে। এই রোগের জন্য নাকে এক ধরনের ক্রাস্ট, এক ধরনের চলটা বের হয়, নাক দিয়ে এক ধরনের ময়লা বের হয়, নাকে প্রচণ্ড দুর্গন্ধ হয়। মজার ব্যাপার হলো যে রোগীর এই দুর্গন্ধটা হচ্ছে, এই রোগীটা কিন্তু বুঝতে পারে না যে আমার নাকে দুর্গন্ধ হচ্ছে, অথচ তার আশেপাশে যারা থাকে, পারিপার্শ্বিক যারা থাকে, তারা গন্ধে মানে সহ্য করতে পারে না, অথচ সে নিজে বোঝে না। এটা একটা সোশ্যাল এমব্রেসিং সিচুয়েশন, তার জন্য খুবই বিব্রতকর ব্যাপার, এবং রোগীর জন্য খুবই বিব্রতিকর। সে সামাজিকভাবে সোশ্যাল আইসোলেশন হয়, মানুষের ভিতর যেতে পারে না। যখন সে এটা বুঝতে পারে যে মানুষের ভিতর গেলে তার থেকে মানুষজন সরে যায়, এটা একটা তার জন্য একটা খারাপ জিনিস। আমরা এই রোগীগুলো ট্রিটমেন্ট করা কিন্তু একটু কঠিন। আমাদের কাছে যখন আসে, তখন আমরা নাক পরিষ্কার করে দিই, আমরা আমাদের সাকশন মেশিন দিয়ে নাক পরিষ্কার করে দিই, এবং নাকের যে ক্রাশগুলো তৈরি হয়, ক্রাশগুলো যাতে নরম হয়ে বের হয়ে যায়, এই জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি। লিকুইড প্যারাফিন দিই, 25% গ্লুকোজিন, গ্লিসারিন, এই টাইপের ওষুধ দিই। এগুলো দিলে ক্রাশগুলো নরম হয়ে আস্তে আস্তে বের হয়ে যায়। আমরা অতি সম্প্রতি নাকের ভিতর আপনার এই যে PRPর যে কথাটা আপনাদেরকে বলেছি, প্লাটিলেট রিস প্লাজমা, অতি সম্প্রতি আমরা নাকের ভিতর আপনার প্লাটিলেট রিস প্লাজমা দিচ্ছি। ঠিক আছে, যাদের এই অ্যাট্রপিক রাইনাইটিস আছে, আমরা নাকের ময়লা পরিষ্কার করার ফলে যেহেতু তার টার্বিনেটগুলো বা নাকের মিউকোজাগুলো, নাকের ভিতর যে হাড়গুলো আছে, এইগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, ক্ষয় হতে থাকে, আমরা এই প্লাটিলেট রিস প্লাজমা দিলে এইটা পুনরায় রিজেনারেট করে এবং এক্সিলেন্ট রেজাল্ট পাওয়া যায়। আবার হিউম্যান প্লাসেন্টাল এক্সট্রাক্ট আছে, যেগুলো আমরা নাকের ভিতর দিই। ঠিক আছে, এইগুলো দিলে পেশেন্টগুলো আস্তে আস্তে, এগুলো সেলফ লিমিটিং ডিজিজ, একটা সময় ভালো হবে, কিন্তু বলা যায় না কতদিন পর ভালো হবে। কারো 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরকম। ইউজুয়ালি 40 বছরের পরে হয় না। হয় না যে তা না, 40 বছরের ভিতরে এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। যাদের হয় না
তা ভালো হয় না, তাদের কিন্তু আপনার এই যে ইন দ্য মিন টাইম আমরা এই ট্রিটমেন্টগুলো করি, এতে ভালো হয়ে যায়, পেশেন্ট মিউকোজাল হিলিংগুলো হয়ে যায়, পেশেন্ট ভালো হয়ে যায়। এছাড়াও নাকের ভিতর যদি কারোর মনে করেন টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে নাকের ভিতর, ক্যান্সারের জন্য নাকের ক্যান্সার হচ্ছে এমন একটা জিনিস যে ওখানে আপনার অ্যাবনর্মাল সেল গ্রোথ হয়, নিশ্চয়ই টিস্যু গ্রোথ হয়, এবং কিছু গ্রোথ হয়, কিছু টিস্যু মারা যায়। এই যে টিস্যুগুলো মারা যাচ্ছে, পচে যাচ্ছে, এই মাংস পচে যাচ্ছে বা টিউমার হয়েছে, এই জন্য কিন্তু আপনার নাক দিয়ে দুর্গন্ধ আসে। আচ্ছা দুর্গন্ধের সাথে সাথে অন্যান্য সিমটম হবে তার, নাক দিয়ে রক্ত পড়বে, নাক বন্ধ থাকবে, অনেক সময় চোখে দেখা, যদি টিউমারটা চোখের দিকে চলে যায়, চোখে দেখায় অসুবিধা হয়, ঠিক আছে। এই জিনিসগুলো, প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে যদি অন্যান্য সাইনাসগুলো বন্ধ করে দেয়, ফ্রন্টাল সাইনাস বা স্পিনার সাইনাস বন্ধ করে দেয় টিউমারের জন্য, অথবা এই টিউমার ব্রেনের ভিতর স্প্রেড করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাক দিয়ে প্রচণ্ড দুর্গন্ধ হতে পারে, ঠিক আছে। এইগুলো কিন্তু তখন আপনার ওই যে অ্যান্টিহিস্টামিন, নাক পরিষ্কার করা বা অ্যান্টিবায়োটিক্স, এগুলোতে ভালো হবে না। তখন আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। আমাদের কাছে আসলে, আমাদের কাছে যখন আসে এই রোগীগুলো, তখন আমরা এন্ডোস্কোপিক্যালি দেখি যে তার নাকের ভিতর একটা টিউমার আছে। আমরা তখন ওখান থেকে একটু টিস্যু নিই, এন্ডোস্কোপিক্যালি একটু মাংস নিয়ে মাংসটা পরীক্ষা করতে পাঠাই, হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করতে পাঠাই। হিস্টোপ্যাথোলজি যখন বলে দেয় যে এটা ক্যান্সার, তখন আমরা এন্ডোস্কোপিক্যালিও সার্জারি করতে পারি, অথবা নাক কেটেও সার্জারি করে আমরা এটা অপারেশন করতে পারি। অপারেশন করার পরে আমরা অনেক সময় রেডিওথেরাপি পেশেন্টকে দেওয়ার অ্যাডভাইস করি। নাকের দুর্গন্ধের সমস্যাটাতে রোগী না যতখানি সচেতন হওয়ার দরকার, তার চেয়ে বেশি তার পারিপার্শ্বিক মানুষজন, তাদেরও সচেতন হওয়ার, এটা সবারই সচেতন হওয়ার প্রয়োজন। কেননা আমি যে ক্যান্সারের কথা বললাম, এই নাকের ক্যান্সারের কজ যদি আমি বলি, তাহলে কিন্তু আপনার যেমন আপনার জেনেটিক কজ একটা আছে, পরিবেশগত কজ আছে, এনভায়রনমেন্টাল কজ আছে, ঠিক আছে, বা তার কোন পেশায় সে কাজ করে, এগুলো আছে, সাথে কিছু ভাইরাসের কারণে কিন্তু নাক বা নেজোফারিংস, নাকের পিছনে এই সমস্ত জায়গায় ক্যান্সার হয়, ঠিক আছে। এই সব জিনিসগুলো ইন্টারপ্লে করে আপনার নাকের ভিতর ক্যান্সার হয়, ক্যান্সারের জন্য এই দুর্গন্ধ হতে পারে, ঠিক আছে। সেই জন্য এখানে সবারই রোল আছে। যেমন আপনি যদি যারা স্মোক করে, তাদের নাকে ক্যান্সার হওয়ার একটা চান্স আছে। আপনি স্মোকিং করেন না, কিন্তু আপনি একটা স্মোকারের সাথে থাকেন, এটাও তো একটা কারণ হতে পারে। আপনি প্যাসিভ স্মোকার, এই জন্য কিন্তু আপনার হতে পারে, ঠিক আছে। আমরা যে নাকে দুর্গন্ধ হলে ডাক্তারের কাছে চলে আসাটাই মানে উচিত আর কি। হ্যাঁ, যদি আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো না হয়, যেটা আমরা বললাম যে ওষুধের মাধ্যমে যদি আপনার ভালো না হয়, তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। কেননা আপনার তখন আমাদের এই পরীক্ষাগুলো দেখতে হবে যে নাকে তার খারাপ কোনো কিছু হয়েছে কিনা, অন্যদিকে জিনিসগুলো ডাইভার্ট টান করছে কিনা। হ্যাঁ।